নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা খুব খারাপ খবর আছে, সেই নিয়েও আমরা কথাবার্তা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তবে ভিডিওর শুরুতে যে প্লেয়ারটাকে নিয়ে আমরা কথা বলবো সেই প্লেয়ারটা হচ্ছে করুণ নায়ার। এবছরের সৈয়দ মুস্তাক আলীর ট্রফিটা যদি অজিঙ্ক্য রাহানের হয়ে থাকে, তাহলে বিজয় হাজারের ট্রফিটা কিন্তু করুণ নায়ারের। ক্যাপ্টেন করুণ নায়ার তার বিদর্ভ দলকে অলরেডি ফাইনালে তুলে দিয়েছে আজকে ঋতুরাজ গায়কোয়াড়ের মহারাষ্ট্র দলকে হারিয়ে। কিন্তু যে পারফরমেন্স ব্যাট হাতেও এসেছে তার সঙ্গে, ক্যাপ্টেন হিসেবে তো ফাইনালে তুলেইছে। আর যেটাকে বলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, করুণ নায়ারের বিজয় হাজারের ট্রফিতে অ্যাভারেজ হচ্ছে 752 অ্যাভারেজ, ভাবতে পারছো? এবং এইবারের এখনো পর্যন্ত বিজয় হাজারের ট্রফিতে করুণ নায়ার মাত্র একবার আউট হয়েছে। তার যদি স্কোরগুলো নিয়ে আমরা কথা বলি, 108 বলে 122 নট আউট, 52 বলে 44 নট আউট, 107 বলে 163 নট আউট, 103 বলে 111 নট আউট, 101 বলে 112 একটা ম্যাচেই আউট হয়েছে, 82 বলে 122 নট আউট, এবং আজকে সেমিফাইনালে 44 বলে 88 নট আউট। অলরেডি 752 রান করেছে, মাত্র একবার আউট হয়েছে, মানে তার অ্যাভারেজ 752। কি লেভেলের ব্যাটিংটা করছে! কিন্তু আবার প্রশ্নের জায়গা হচ্ছে, যেহেতু ইন্ডিয়ান সিলেক্টররা তারা চাইছিল যে সমস্ত ডোমেস্টিক প্লেয়াররা ডোমেস্টিক টুর্নামেন্টগুলোই খেলুক, সেখানে কি এবার ডোমেস্টিকের পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হবে? সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ বিজয় হাজারে ট্রফি 50 ওভার্স ফরম্যাটে ইন্ডিয়ান নম্বর 1 টুর্নামেন্ট, এবং সেইখানে দাঁড়িয়ে যেই প্লেয়ারটা এরকম আলাদা লেভেলের স্ট্যাটিস্টিক্স নিয়ে ব্যাটিং করছে, সেই প্লেয়ার কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেতে পারে? কিন্তু সুযোগ পেলে কার জায়গায় সুযোগ পাবে? শ্রেয়াস আইয়ার, KL রাহুল, বিরাট কোহলি প্রত্যেকেরই লাস্ট টুর্নামেন্ট দুর্দান্ত গিয়েছিল। অ্যাজ এ ওপেনার শুভমান গিলের জায়গাতে তাকে কি ভাবতে পারে, সেটাও একটা দেখার বিষয় হতে পারে। বাট যে ফর্মে আছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল সিলেকশনের আগে কিন্তু একটা সে স্টেটমেন্ট দিচ্ছে, সিলেকশন হয় কিনা সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। বাকি আমরা যদি কলকাতা নাইট রাইডার্স রিলেটেড কিছু আপডেটস নিয়ে কথা বলি, সেখানে কলকাতা নাইট রাইডার্স খুব বাজেভাবে কেসটা খেয়েছে। এবং যেই সময় কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারটাকে অকশন থেকে নিয়েছিল, তখনই আমরা একটা সন্দেহ প্রকাশ করেছিলাম। অ্যান্ড্রিক নরকিয়া তো সাউথ আফ্রিকান এই বোলার, তিনি কিন্তু টি20 বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন। তার আগে IPL খুব খারাপ গিয়েছিল, প্রচুর মার খেয়েছিলেন। এবার অ্যান্ড্রিক নরকিয়া এমন একটা বোলার যার দিন খারাপ গেলে 4 ওভারে 60 রানও খেতে পারে। তবে কলকাতা নাইট রাইডার্স তাকে সাইন করিয়েছিল বা তোমার অকশন থেকে কিনেছিল একটা প্ল্যানিং এ, যে এই প্লেয়ারটা উইকেট টেকার, উইকেট নিতে পারে। কারণ ইডেনের পিছে আমরা যেরকম দেখেছিলাম যে কোনো প্লেয়ার মার খাবে, হয়তো জাসপ্রীত বুমরাকে বাদ দিয়ে দিলে বিশ্বের সব বোলার মার খেতে পারে এই পিছে। বুমরাও হয়তো 14টা ম্যাচ খেলে 2টো ম্যাচে খারাপ বোলিং করবে, 50 রান খেয়ে যেতে পারে। সেই টাইপের ইডেনে এখন পিচ হয়। এবং সেখানে আমরা ভেবেছিলাম যে স্টার্কের মতো বোলার হয়তো এই পিচে এফেক্টিভ হবে, স্টার্কও মার খেয়েছিল। ফলে ইডেনের পিছে কোনো ভরসা করার মতো বোলার নেই, যে কোনো কেউ মার খেতে পারে। সেখানে হয়তো KKR ম্যানেজমেন্টের ভাবনা ছিল যে আমরা এমন একটা বোলারকে নিয়ে আসি যে মার খেলেও উইকেট তুলে দিতে পারে। নরকিয়া অবশ্যই সেই কোয়ালিটিটা নিয়ে আসে, হয়তো মার খেতে পারে, 4 ওভারে 50 রান খেতে পারে, আবার 3টে উইকেটও তুলে দিতে পারে। তো সেটা ঠিক আছে, ভাবনা চিন্তাটা বোঝা গিয়েছিল। বাট অ্যান্ড্রিক নরকিয়ার প্রবলেম হচ্ছে তার সবসময় ফিটনেস নিয়ে একটা প্রবলেম থাকে, প্রচুর ইনজুরি পন। পুরো 100% ফিট থাকলে নরকিয়া ভীষণ ডেঞ্জারাস, কিন্তু সেটা সেই জোফরা আর্চারের মতোই কথা। জোফরা আর্চারও যদি এখন 100% ফিট থাকতো, ফিটনেস মেনটেন করতে পারতো, এখন বিশ্বের 1 নম্বর কি 2 নম্বর বোলার হতে পারতো। তো সেম সমস্যা অ্যান্ড্রিক নরকিয়ারও। কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে টো ইঞ্জুরি হয়েছে অ্যান্ড্রিক নরকিয়ার, সেই জন্য প্রায় মাসখানেকের জন্য ছিটকে গিয়েছে, এবং সেই ইঞ্জুরি থেকে অ্যান্ড্রিক নরকিয়া কামব্যাক করছিল। মনে করা হয়েছিল এশিয়া টি20 লিগে তাকে দেখা যেতে পারে, এবং সেই সময় তার আবার ব্যাক ইঞ্জুরি, এবং ব্যাক ইঞ্জুরি বেশ সিরিয়াস, যেটা ইনিশিয়ালি তাকে এই সময় দাঁড়িয়ে সাউথ আফ্রিকা টি20 লিগ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রুলড আউট করে দিয়েছে। মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যান্ড্রিক নরকিয়া খেলবে না, তারপরে IPL শুরু হতে চলেছে, এবং নরকিয়ার চোট কতটা গুরুতর, কতদিন মাঠের বাইরে থাকবে, কোনো কিছুই কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। কারণ এই সময় দাঁড়িয়ে IPL থেকেও সে কিন্তু ছিটকে যেতে পারে। লাস্ট বার টো ইঞ্জুরি হয়েছিল, তখনই আমরা এই নিয়ে আলোচনা করছিলাম। বাট তখন পসিবিলিটি ছিল যে IPL এর আগে নরকিয়া তো ফিট হয়ে যাবে হয়তো। বাট এখন তো চাপ লাগছে, হতে পারে নরকিয়ার পুরোপুরি ফিট হতে হতে হাফ IPL কেটে গেল, বা আরও বেশি সময় লাগতে পারে। এবং ইঞ্জুরি থেকে ফিরে আদেও নরকিয়া সেরা ছন্দে থাকবে কিনা, সেটা সব থেকে বড় প্রশ্নের জায়গা। সেখানে কি কলকাতা নাইট রাইডার্স তার রিপ্লেসমেন্ট নেবে? পসিবিলিটি কিন্তু অবশ্যই আছে যে অ্যান্ড্রিক নরকিয়ার রিপ্লেসমেন্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিতে পারে। অ্যান্ড্রিক নরকিয়া সরে যেতে পারে IPL থেকে,
কারণ ইঞ্জুরি নিয়ে রীতিমতো স্ট্রাগল করছে। যদি পরের একটা বছর ভালো খেলে সেখানে আইপিএল 2026-এ হয়তো আমরা নরকিয়াকে কেকেআর টিমে দেখতে পেতে পারি আবার, বাট 2025-এ চাপ লাগছে এবার। হয়তো কলকাতা নাইট রাইডার্স তার রিপ্লেসমেন্টও ভেবে রেখেছে, এবং আমরা বেশ কিছুদিন আগে নভিনুল হকের নাম নিয়ে কথা বলেছিলাম, সেটা স্পেকুলেশন ছিল। তবে এই সময় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সেটা একটা বড়সড় পসিবিলিটি যে নভিনুল হক কিন্তু আইপিএল এর কোনো একটা দলে আসতে চলেছে, এবং সেটা কেকেআর হতে পারে। কি কি রিজন বলছি আমি তোমাদেরকে। তো পিএসএল মানে পাকিস্তান সুপার লিগ আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুটো কিন্তু একই সময়ে হচ্ছে, ফলে যে সমস্ত প্লেয়াররা আইপিএল অকশনে অবিকৃত গেছিল তারা পিএসএল ড্রাফটে নাম দিয়েছিল যে আমরা এবার পিএসএল খেলবো, কিন্তু সেখানেই নবীনুল হক পিএসএল ড্রাফটে নাম দিয়ে তারপর কিন্তু নাম তুলে নেয়। সেখানেই প্রশ্নটা জাগে, তাহলে কি আইপিএল থেকে কোনো অফার নবীনুল হকের কাছে গেছে, এবং সেখানে কোন টিম থেকে অফার যেতে পারে সেটাই ভাবনা চিন্তার জায়গা ছিল, যে কাদের ভালো বিদেশি বোলার ছিটকে যেতে পারে। একটা জস হ্যাজেলউডকে নিয়ে সম্ভাবনা তৈরি হচ্ছে, খেলবে কি খেলবে না সেই একটা পসিবিলিটি আছে। প্যাট কামিন্স নিয়ে একটা প্রশ্নের জায়গা আছে, যদিও প্যাট কামিন্স হয়তো আইপিএল খেলবে, বাট বিদেশি বোলারদের মধ্যে অ্যান্ড্রিক নরকিয়া তিনিও কিন্তু ছিটকে যেতে পারেন আইপিএল থেকে, এবং সেখানে কিন্তু ডোয়েন ব্রাভো কানেকশনটা আছে। ব্রাভো তোমার খুব ভালো করে চেনে হচ্ছে নবীনুল হককে, এবং 2 কোটি টাকা বেস্ট প্রাইস, নরকিয়া তো 6.5 কোটিতে গেছিল, সেখানে কিন্তু কেকেআর নিয়ে আসতে পারে নবীনুল হককে, পসিবিলিটি আছে। এবার ব্যাপার হচ্ছে এটা ভাবা উচিত ছিল, যদি নবীনের জন্য এমনি অকশানে যেত, নরকিয়াকে না নিয়ে 2 কোটিতে পেয়ে যেত, বাকি 4.5 কোটিতে আরও একটা কি দুটো ভালো প্লেয়ার চলে আসতে পারতো। তো দেখা যাক সেখানে লাস্ট অব্দি কি হয়। তো মেবি কলকাতা নাইট রাইডার্স কিন্তু এটা একটা বাজে কেস খেয়েছে তোমার অ্যান্ড্রিক নরকিয়াকে নিয়ে। যদিও পার্সোনালি আমি আগেও বলেছিলাম যে আমার জন্য কিন্তু স্পেন্সার জনসন 1 নম্বর চয়েস হবে, সে হয়তো বেশি এফেক্টিভ হতে পারে। এবং কেকেআর প্লেয়ারদের পারফরমেন্সের কথা বললে আজকে স্পেন্সার জনসনের টিম একটা হাই স্কোরিং ম্যাচ হেরে গিয়েছে বিগ ব্যাশ লিগে, তবে স্পেন্সার জনসন কিন্তু বেশ ভালো বোলিং করেছে। যেখানে ব্রিসবেন হিট 201 রান করে 6 উইকেট হারিয়ে, সেই রান কিন্তু হোবার্ট হ্যারিকেন তুলে দেয়, লাস্ট বলে গিয়ে ম্যাচ জেতে তারা। তবে সেখানেই কিন্তু যেখানে তোমার ব্রিসবেনের বাকি বোলাররা খুব মার খেয়েছে, সেখানে স্পেন্সার জনসনের ফিগার হচ্ছে 4 ওভার 26 রান দিয়ে 3 উইকেট। যেখানে সব বোলাররা 10-এর ওপর ইকোনমিতে রান দিয়েছে, সেখানে স্পেন্সার মাত্র 6.5 ইকোনমিতে রান দিয়েছে। ভালো ফর্মে থাকা টিম ডেভিডকে আউট করেছে, এবং তার সঙ্গে সঙ্গে হোবার্টের সেট হয়ে যাওয়া দুজন ওপেনারকেও আউট করেছে। ভালো বোলিং করেছে, 19 নম্বর ওভারে টিম ডেভিডকে আউট করে ম্যাচ জমিয়ে দিয়েছিল, বাট জেভিয়ার ব্র্যাটলেট কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারে না, উল্টো দিকে হোবার্ট কিন্তু ম্যাচ জিতে যায়। বাকি কেকেআর ব্যাটসম্যানদের কথা বললে গুরবাস একটা দুরন্ত ইনিংস খেলেছিল, তবে তারপর দুটো ম্যাচ একটুখানি লো গিয়েছে। আজকের ম্যাচে কিন্তু রহমানুল্লাহ গুরবাস গোল্ডেন ডাক করেছে, 1 বলে 0 রান করে আউট হয়ে গিয়েছে। উল্টো দিকে কুইন্টন ডিককের কথা বললে সে কিন্তু জিএসকে এগেনস্টে একটা ঠিকঠাক ইনিংস খেলেছিল, দল যখন চাপে ছিল। একটা 3 নম্বরে ব্যাট করতে এসে 45 বলে 55 রানের ইনিংস খেলে, দলকে সামলানোর চেষ্টা করে, বাট ডিকক একাই লড়াই করেছিল সেই ম্যাচে, অন্য কেউ লড়াই করতে পারেনি। বাকি আবুধাবি নাইট রাইডার্সের কথা বললে আবুধাবি নাইট রাইডার্স প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতেছে, এবং ব্রাভোর কোচিং নিয়ে কিছু প্রশ্ন থাকছে। সুনীল নারায়ণ দ্য ব্যাটসম্যান তাকে কিন্তু একদমই ইউজ করছে না। আমরা ভাবছিলাম যে সল্ট নারায়ণ জুটিটা কেকেআর টিমে এত ভালো চলেছে, আবুধাবি নাইট রাইডার্স টিমেও দেখতে পাবো, বাট সল্টের সঙ্গে কাইল মেয়ার্স ওপেন করছে, এবং নারায়ণের ব্যাটিং একদমই ইউজ হচ্ছে না এই টিমে, যেটা দেখে টু বি অনেস্ট আমার খারাপ লাগছে। যে এই টুর্নামেন্টটা অ্যাটলিস্ট আইপিএল এর প্রস্তুতি হিসেবে ব্রাভো দেখতে পারে নারায়ণ এবং রাসেলকে নিয়ে, বাট সেভাবে তো নারায়ণের ব্যাটিং ইউজ করছে না, এবং রাসেলকেও যেভাবে ইউজ করছে খুব খারাপ লাগছে। রাসেল দারুণ ফর্মে আছে, কিন্তু রাসেল দারুণ ব্যাটিং করছে। প্রথম ম্যাচেও বেশ কিছু বড় বড় 6 মেরেছিল, দ্বিতীয় ম্যাচেও রাসেল যখন ব্যাট করতে এলো তখন খুব বেশি বল পড়ে নেই, রাসেল 12টা বল খেললো, 3টে 6 মারলো, 12 বলে 24 রান করলো, শারজা ওয়ারিয়র্সের এগেনস্টে নট আউট থাকলো। তবে আমার কথা হচ্ছে যে রাসেলকে কি একটু আগে ব্যাট করতে পাঠানো যায় না? কেন বারবার 15 ওভার 16 ওভার অবধি ওয়েট করা? কারণ আগের দিন যখন 12 নম্বর ওভারে জো ক্লার্ক আউট হলো সেই সময় এডি কেয়ারের রান রেট অনেক কম, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাসেলের মতো প্লেয়ার ব্যাট করতে গেলে সে কিন্তু মানে যত বেশি বল দেবে তত তো সে বেশি এফেক্টিভনেস দেখাবে। আউট হয়ে গেল, রিস্ক তো নিতে হবে রাসেলের মতো প্লেয়ারকে নিয়ে, বিশেষ করে কেকেআরের কথা মাথায় রেখে, যেখানে রমনদীপের মতো প্লেয়ারও থাকবে রাসেলের পরে, যে রাসেলকে হয়তো 13 নম্বর ওভারে বা 14 নম্বর ওভারে ব্যাট করতে পাঠাতে হতে পারে কেকেআর টিমে। সেটা করলে রাসেলের বেস্ট ইউজ হবে। স্পিনারের এগেনস্টে রাসেল ভালোই খেলে, এবং আমরা দেখেছি আগে যতবার রাসেল আগে ব্যাট করতে এসেছে ভালোই করেছে, বাট আমরা 2019 থেকে একই কথা বলে আসছি যে রাসেলকে একটু আগে পাঠাও, 11 নম্বর ওভার 12 নম্বর ওভারে সম্ভব হলে পাঠিয়ে দাও, বা 13 নম্বর 14 নম্বর ওভারে, বাট সেই রিস্কটা কেউই নেয় না। এই টুর্নামেন্টে আই থিঙ্ক ব্রাভো কিন্তু সেই রিস্কটা নিতে পারে, যেটা এখন অব্দি নিচ্ছে না। আগের দিন আমি যখন 4 নম্বর উইকেটটা পড়লো ভাবছিলাম রাসেলকে পাঠিয়ে দেওয়া উচিত,
তুমি তোমার টিমের সব থেকে ডেঞ্জারাস ব্যাটসম্যানকে মাত্র 12টা বল খেলার সুযোগ করে দিচ্ছ, সেটা হয়তো আদর্শ ব্যাপার না। সে 25টা-30টা বল যদি খেলার মতো জায়গাতে নাবে, যে এতগুলো বল তার কাছে খেলার মতো জায়গাতে আছে, ওই একটা প্লেয়ার টিকে গেলে পুরো ম্যাচ চেঞ্জ করে দিতে পারে। আবুধাবি নাইট রাইডার্সের এই টিমে মানে অ্যাকচুয়ালি সুযোগ নেওয়া উচিত। 12 ওভারের পর ওই সময় কোনো প্লেয়ার আউট হলেই রাসেলকে পাঠিয়ে দেওয়া উচিত। এই বিষয়ে তোমাদের মতামতটা জানিও। এমনিতেও সত্যি বলতে কি আবুধাবি নাইট রাইডার্স নিয়ে কতটা সিরিয়াস কেকেআর ম্যানেজমেন্ট আমি জানি না সেটা। তো নারাইন ছাড়া অন্য কাউকে ক্যাপ্টেন নিযুক্ত করা যেতে পারতো। নারাইনের ক্যাপ্টেন্সিও সেরকম শেষ 2 বছরে যতটুকু আমরা দেখেছি ভরসা করার মতো নয়। তবে নারাইন কেকেআর হয়ে এত ভালো খেলে আসে বলে হয়তো এই রিওয়ার্ডটা নারাইনকে দেওয়া হয় যে তুমি ক্যাপ্টেনশিপ করো। এবং বল হাতে তো নারাইন যেরকম ইকোনমিক্যাল থাকে ছিলই। আগের দিন 4 ওভারে মাত্র 16 রান দিয়ে উইকেট পায়নি, বাট 4 ওভারে মাত্র 16 রান দিয়েছে, দলকে জিতিয়েছে শারজা ওয়ারিয়র্সের এগেনস্টে। বাট দুটো জিনিস আমার খারাপ লাগছে এই ডোয়েন ব্রাভোর কোচিংয়ে, যে নিজের ক্যারিবিয়ান দুজন বন্ধু তাদের উপর আরো বেশি ট্রাস্ট দেখানো উচিত ছিল। সুনীল নারায়ণের ব্যাটিংটাকে ট্রাস্ট করা উচিত ছিল, যেটা কেকেআর দলে কাজে আসতে পারতো। আর রাসেলকে আরেকটু আগে ব্যাট নামানো উচিত, এটা আমার মনে হয়। দেখা যাক পরবর্তী ম্যাচগুলোয় সেটা হয় কিনা। মিনিমাম 14 ওভারের বা 15 ওভারের মধ্যে রাসেলকে পাঠাক, অ্যাটলিস্ট 20টা বল খেলার তো সুযোগ দিক। রাসেল যে টিমের সব থেকে ডেঞ্জারাস ব্যাটসম্যান, সে যদি 12টা-15টা করে বল খেলার সুযোগ পায়, সেখানে টিম বড় টার্গেট করবে কি করে? এমনিতেও যেখানে রাসেল ভালো ফর্মে আছে, আউট হয়ে গেলে হবে কি হবে তাতে? মানে রিস্ক না নিলে রিওয়ার্ডটা কোত্থেকে পাবে? তোমাদের মতামত জানিও এই বিষয়ে। আর বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।